অপেক্ষা পর্ব ১৮। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অনেকদিন পর সুরাইয়াকে খুব আনন্দিত মনে হচ্ছে। তিনি পান খেয়েছেন। পান খাবার কারণে ঠোঁট লাল হয়ে আছে, মুখ হাসি হাসি, চোখ জল করছে। চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলে মানুষের চোখ এরকম জ্বলে। সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরনো ভাড়া বাড়িটি পাওয়া গেছে। আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন, লোক পাঠিয়ে খবর দিয়েছেন। ভাড়া বেশি, আগে যে ভাড়া ছিল তার দ্বিগুণের চেয়েও বেশি। তবুও সুরাইয়ের কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা। বড় টানা বারান্দা, খোলামেলা বাড়ি আজকাল পাওয়াই যায় না। সবাই বাড়িগুলোকে খুপড়ি খুপড়ি বানিয়ে ফেলেছে। শান্তিমতো নিঃশ্বাস নিতে হলে খানিকটা খোলা জায়গার দরকার। এই ব্যাপারটা শহরবন্দি মানুষ ভুলে যেতে বসেছে। সুরাইয়া ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো করেই সাজাবেন। বারান্দায় ফুলের টব থাকবে, একটা বেতের চেয়ার কিনতে হবে। চেয়ারের গদিটা হবে সবুজ রঙের। চেয়ারের সামনে ছোট্ট কাঠের টেবিল থাকবে। ইমনের বাবা অফিস থেকে ফিরে যেরকম চেয়ারে বসতো, অবিকল সেরকম চেয়ার। যে কাঠের টেবিলে চা রাখা হতো সেরকম একটা কাঠের টেবিল। শোবার ঘরে খাট এবং ড্রেসিং টেবিলটা এখনো আছে। খাটটা বেঁধে ছেদে ভাইজানের বাড়ির স্টোর রুমে রাখা হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। দেওয়ালে যেসব ছবি টানানো ছিল তার সবকটাই আছে। তিনি খবরের কাগজে মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন। ছবিগুলো বের করে দেওয়ালে লাগাতে হবে। নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে। বালতিটা থাকবে বারান্দা থেকে উঠানে নামার সিঁড়ির গোড়ায়। বালতির কাছে একজোড়া পন্সের স্যান্ডেল রাখতে হবে। ইমনের বাবা অফিস থেকে ফিরেই পন্সের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালতো। বাসনকোসনগুলো আগের মতো কিনতে পারলে ভালো হতো। কি বাসনকোসন ছিল সুরাইয়ের মনে আছে। চীনামাটির থালাগুলি ছিল নীল রঙের বর্ডার দেওয়া। আজকাল কি এরকম থালা পাওয়া যায়? খুঁজতে হবে। খুঁজতে হয়তো এমন জিনিস পাওয়া যাবে না ঢাকা শহরে। পর্দা কিনতে হবে। জানালায় লাগানো হালকা গোলাপি এক রঙের পর্দা ছিল। ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না, থাকলে ডিজাইন মিলিয়ে পর্দা পাওয়া কঠিন হতো। সুরাইয়া ঠিক করলেন মুন্নিকে নিয়ে বের হবেন। সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন। ইমনকে নিয়ে বের হতে পারলে ভালো হতো, কিন্তু ইমন তার সঙ্গে যাবে না। আজ সুরাইয়ার ভাগ্যটা ভালো। মুন্নিকে নিয়ে বের হবার কথা ভাবতে ভাবতে মুন্নি চলে এলো। মুন্নি হাসি হাসি মুখে বলল, খালা কেমন আছেন? সুরাইয়া আনন্দিত গলায় বললেন, ভালো আছি মা। তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে? অবশ্যই পারবো। নতুন বাসায় যাচ্ছি মা। আগে ইমনের বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে। কয়েকটা জিনিস কিনবো, একটু হয়তো দেরি হবে। হোক দেরি, আমি থাকবো আপনার সঙ্গে। এবং আপনারা যখন নতুন বাড়িতে যাবেন আমিও আপনাদের সঙ্গে চলে যাব। আপনাদের নিশ্চয়ই ঝি লাগবে, লাগবে না? সীমা, তোমার যে কি কথা! খালা, আমি কিন্তু ঠাট্টা করছি না। আমি এই বাড়িতে থাকতে পারছি না। আপনি যদি আমাকে না নেন আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তুমি থাকবে আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার ছেলে থাকতে দেবে তো? তাকে আমার খুব ভয় লাগে। তার তাকানোর মধ্যে হেডমাস্টার ভাব আছে। মা, এটা হলো ওদের বংশের ধারা। ইমনের বাবাও এরকম করে তাকাতো। আপনার ভয় করতো না? প্রথম প্রথম করতো। মা, তুমি যাও, কাপড়টা বদলে আসো। চলো আমরা বের হই। আমি এই কাপড়েই বের হব। আপনার কি ধারণা আমার আলনা ভর্তি শাড়ি? আমার 3টা মোটে শাড়ি, তার মধ্যে একটা শাড়ি জাকাতের। বহরে খাটো বলে পরি না। মা, তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব। থ্যাংক ইউ খালা। আমাকে কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না। আমি প্রায় ফকিরনি হয়ে গেছি। কিছুদিন পর মনে হয় ভিক্ষা চাইতে শুরু করব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো, আমাকে একটা শাড়ি দেবেন প্লিজ। কি যে অদ্ভুত কথা বলো তুমি! শুনে দুঃখও লাগে আবার হাসিও লাগে। সুরাইয়া হাসছেন। মেয়েটার সঙ্গে কথা বলতে তার সবসময় ভালো লাগে। আজ অন্য দিনের চেয়ে বেশি ভালো লাগছে। মেয়েটাকে কেন জানি খানিকটা ফর্সাও লাগছে। এর কারণটা কি? মুন্নি বলল, আচ্ছা খালা, একটা কথা জিজ্ঞাসা করি। আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করছে? কি যে তুমি বলো! ও পরীক্ষা ড্রপ করার ছেলে? পৃথিবী একদিকে আর তার পরীক্ষা একদিকে। খালা, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না। ও বাসাতেই আছে। দাঁড়াও জিজ্ঞাসা করি। আজ থাক খালা, আরেকদিন জিজ্ঞাসা করবেন। সুরাইয়া ছেলের ঘরের দিকে রওনা হলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আগে রাতের বেলাতেই সে শুধু দরজা বন্ধ করে রাখতো, এখন দিনেও দরজা বন্ধ করে রাখে। সুরাইয়া দরজা ধাক্কা দিতে ইমন দরজা খুলে দিল। বিরক্ত মুখে বলল, কি চাও? সুরাইয়া হতভম্ব গলায় বললেন, কি চাও মানে? মার সঙ্গে কেউ কি এভাবে কথা বলে? ইমন বলল, আমার প্রচন্ড মাথা ধরেছে মা, কথা বলতে পারবো না। তুমি কি জন্য এসেছো বলো।
মুন্নি বলছিল তুই নাকি অনার্স পরীক্ষা ড্রপ দিয়েছিস। সত্যি? হ্যাঁ সত্যি। আমার সঙ্গে ঠাট্টা করিস না, সত্যি কথা বল। মা আমি কারোর সঙ্গেই ঠাট্টা করি না, সত্যি কথাই বলছি। পরীক্ষা ড্রপ দিয়েছি। কেন? পরীক্ষা দিলে ফেল করতাম সেই জন্য। ফেল করবি মানে? তুই কি ফেল করার ছেলে? ইমন জবাব দিল না। সুরাইয়া কাঁদো কাঁদো গলায় বললেন, তুই এসব কি বলছিস? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ইমন বলল, আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা, ফেলটুস ছাত্র হয়ে গেছি। তোমার কথা তো শেষ হয়েছে, এখন দরজাটা বন্ধ করি। ইমন দরজা বন্ধ করে দিল। সুরাইয়া আহত গলায় ডাকলেন, ইমন, ও ইমন। ইমন দরজা খুলল না। সুরাইয়ের পা কাঁপছে, চোখে পানি আসছে, অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে। ইমন কোনো কাণ্ড করে বসবে না তো, সুপ্রভা যেমন করেছিল? না, তিনি ইমনের ওপর রাগ করবেন না, তাকে ধমক দেবেন না, কোনো কড়া কথা বলবেন না, তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন। পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেই না, তাকে যা বলার ইমনের বাবা এসে বলবেন। ছেলেরা মার চেয়ে বেশি বাবাকে মান্য করে। অপেক্ষা উপন্যাসটা পড়লেই বোঝা যায় আসলে অপেক্ষা কাকে বলে। প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পলকে পলকে মানুষের জীবনের অপেক্ষা, সুরাইয়ার জীবনের অপেক্ষা, হাসানুজ্জামানের ফেরার অপেক্ষা। এখন পর্যন্ত সুরাইয়া অপেক্ষা করে আছে হাসানুজ্জামান ফিরবেন, অবশ্যই ফিরবেন, ফিরে আসবে, আবারও শাসন করবে। কত অপেক্ষা! আসলে অপেক্ষা আছে বলেই মানুষ বেঁচে আছে, অপেক্ষাবিহীন মানুষ বাঁচতে পারে না ভালোভাবে। ঠিক যেমন হুমায়ুন আহমেদ স্যার অপেক্ষা গল্পে বলেছেন, অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আসলে অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। গল্পের বাইরে তো অনেক কিছুই বললাম, আবার গল্পে ফিরি। মানুষটার যে ফিরে আসার সময় হয়ে এসেছে তা সুরাইয়া বুঝতে পারছেন। কষ্টের পরেই সুখ আসে, অনেকগুলি কষ্ট তিনি পার করেছেন, এখন সুখ আসার সময়। এর বাড়িটা গুছিয়ে নিয়ে বসার পরেই সে আশ্চর্য ঘটনাটি ঘটবে। দরজায় কড়া নড়বে, না কড়া না, কলিং বেল বাজবে। একবার, দুবার, তিনবার, থেমে থেমে বাজবেই, বেজেই যাবে। তিনি ভাববেন ভিখারি, ক্লান্তিহীন কলিং বেল একমাত্র ভিখারিরাই বাজায়। তিনি নিতান্ত বিরক্ত হয়ে দরজা খুলবেন। ভিখারি না, একটা মানুষ দাঁড়িয়ে আছে। তাকে দেখে মানুষটা কোমল গলায় বলবেন, ঘুমিয়ে পড়েছিলে? তিনি বলবেন, না। মানুষটা ঘরে ঢুকতে ঢুকতে বলবে, ইমন কি ঘুমিয়ে পড়েছে? না, জেগে আছে। তুমি এসেছো ভালো হয়েছে। ইমনকে শাসন করতে হবে, ও কিরকম যেন হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছে না, রাত দিন দরজা বন্ধ করে বসে থাকে, সিগারেটও ধরেছে, প্রায় তার ঘরে সিগারেটের গন্ধ পাই। বলো কি? আমি খুব চিন্তার ভেতরে ছিলাম, তুমি এসেছো, এখন আর চিন্তা করছি না। সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি, এখন যা চিন্তা করার তুমি করবে। আমি রেস্ট নেব, খাবো দাবো, ঘুমাবো, সিনেমা দেখব। কতদিন হয়ে গেল সিনেমা দেখা হয় না, তুমি আমাকে নিয়ে যাবে? তিনি চিন্তিত গলায় বলবেন, এখন কি আর সেরকম কথা শুনবে? একটা বয়সের পর ছেলেরা বাবা মায়ের কথাই শুনতে চায় না, শুধু স্ত্রীর কথা শোনে। ওকে বিয়ে দিতে হবে। সুরাইয়া আনন্দিত গলায় বলবেন, কি মজার কথা তুমি বলো, ইমনের বিয়ে দিয়েছি তো। সে কি, কবে বিয়ে হলো? আজই হয়েছে, আজ বাসর হচ্ছে, আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি। মানুষটা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলবে, ভালো করেছো, বৌমাকে ডাক দাও, একটু দেখি। সর্বনাশ, এখন ওদের ডাকতে পারবো না, সকালে দেখবে। তুমি বরং তোমার এই বেতের চেয়ারে বসো, চা খাবে? বেতের চেয়ারটা এখনো আছে? আশ্চর্য, কতদিনের কথা। আচ্ছা সুরাইয়া, তুমি তো আমাকে দেখে একটুও অবাক হওনি। তুমি কি জানতে আমি আজ ফিরবো? জানতাম। বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে, পা ধুয়ে বসো তো, আমি চা নিয়ে আসছি। দরজা খুলে ইমন বের হয়ে এলো। সে বের হয়ে কোথাও যাচ্ছে, শার্ট প্যান্ট পরছে। সুরাইয়া বললেন, কোথায় যাচ্ছিস? ইমন বলল, কোথাও না। সুরাইয়া সহজ গলায় বললেন, ইমন শোন, পরীক্ষা দিচ্ছিস না এই নিয়ে মন খারাপ করবি না, সামনের বছর দিলেই হবে। আমি মন খারাপ করছি না। গল্পের এই পার্টটা পড়ার পরে আসলে সুপ্রভার কথা খুব মনে পড়ছে। সুরাইয়া এখন যেমন ইমনকে বলল, চিন্তা করিস না, সামনের বছর দিলেই হবে, এই কথাটা যদি একবার সুপ্রভাকে বলতো, তাহলে আজ হয়তো সুপ্রভা আমাদের মাঝে থাকতো। কিন্তু সুপ্রভা অপেক্ষা উপন্যাসের প্রত্যেকটা চরিত্রের মতো জীবিত না, সে আজকে মৃত। তাই আজকে আমাদের অপেক্ষার মাঝে সুপ্রভা নেই, সুপ্রভার প্রসঙ্গ নেই। আসলেই আমাদের সকল অপেক্ষা শুধুমাত্র জীবিতদের জন্য, মৃত মানুষদের জন্য আমরা কখনোই অপেক্ষা করি না। আচ্ছা গল্পে আসি, তোর কি ফিরতে দেরি হবে? ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা, আমি মুন্নিকে নিয়ে বের হচ্ছি, কখন ফিরবো ঠিক নেই।
আচ্ছা, আমি আর কিছু কেনাকাটা করব। আগে যে বাড়ি ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে। বুঝলি ইমন, বাড়িটা ঠিক আগের মতো করে সাজাবো। তোর বাবা এসে যেন দেখতে পান কিচ্ছু বদলায়নি, সব আগের মতো আছে। তুই তোর বড় মামার বাসা থেকে খাটটা এনে দিবি? এখনই এনে দিতে হবে? এখন না আনলেও হবে। নতুন বাসায় যেদিন যাব সেদিন এনে দিলেও হবে। যখন বলবে এনে দেব। তুই যাচ্ছিস কোথায়? বললাম তো কোথাও যাচ্ছি না। ইমন হনহন করে বের হয়ে গেল, চাবি না নিয়েই গেল। সুরা চাবি সঙ্গে নেওয়ার ব্যাপারটা আবারও মনে করিয়ে দেওয়ার সাহস সঞ্চয় করে উঠতে পারল না। আশ্চর্যের ব্যাপার, যত দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন। বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সে হঠাৎ বলল, ভাইয়া ভালো আছেন? ইমন থমকে গিয়ে দাঁড়ালো। মুন্নির মনে হলো এখনই সে তার দিকে ভুরু কুঁচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে যাবে। মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল, আমি ভালো আছি। মুন্নি বলল, আপনাকে আমি প্রায় দেখি কলাবাগানে বাস স্ট্যান্ডে শিশু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছেন। ওখানে যাবেন না কেন? ওই পার্কে একটা পাগল থাকে, ছুরি নিয়ে মানুষকে তাড়া করে, দুজনকে জখম করেছে, পত্রিকায়ও উঠেছে। আমি জানি, পাগলটার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার ভয় লাগে না? না। আপনাকে আটকে রাখলাম, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করলো। পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়াই চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে। ঘন্টাখানিক চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মনে হতে থাকে, যেন একসময় সে মানুষ ছিল, এখন গাছ হয়ে গেছে। তার শিকড় চলে যাচ্ছে মাটির ভিতরে, শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে। যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে, যখন জ্যোৎস্না নামবে সে তার সারা গায়ে জ্যোৎস্না মাখবে। আহ, বৃক্ষের জীবন কি আনন্দময়, আসলেই আনন্দময়।